আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী উভয় জের পদ্ধতি। এর আগে আমরা একক জের পদ্ধতির যে অঙ্কগুলো হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা উভয় জের সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে ছক। তো এখানেও প্রথমে প্রতিষ্ঠানের নাম। এখানে প্রতিষ্ঠানের নাম লেখার দরকার নেই, অর্থাৎ যে নাম থাকবে শুধু প্রতিষ্ঠানের নামটা আমরা লিখব। তারপর ব্যাংক সমন্বয় বিবরণী পাশে লিখে দিতে পারি উভয় জের পদ্ধতি। এরপরে তারিখ, যে তারিখ বা যে মাসের মধ্যে অঙ্কটা করতে বলবে সেই তারিখ। তো ছকটা যদি আমরা খেয়াল করি, প্রথমে হলো ক্রমিক নং। ক্রমিক নং যদি আমরা এখানে না দিই তাহলে হচ্ছে ক্রমিক নং আমরা এইখানেই দিতে পারি, ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো। এখানে আমরা ক্রমিক নং দিব। এখানে বিবরণ টাকা, আবার ক্রমিক নং বিবরণ টাকা। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স। প্রত্যেকটা অঙ্কেই দুইটা ব্যালেন্স দেওয়া থাকবে, অর্থাৎ একটা ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক ব্যালেন্স যেটা ব্যাংক সংরক্ষণ করত, আর নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স যেটা গ্রাহক অর্থাৎ আমরা সংরক্ষণ করতাম। তো এই দুইটা জেরের মধ্যে গড় মিল থাকবে, অর্থাৎ এইটা আর এটা আমাদের কোনো ভুলের কারণে অথবা ব্যাংকের কোনো ভুল বা টাকা বেশি ক্রেডিট করার কারণে, যোগ বা বিয়োগ দেওয়ার কারণে টাকায় গড়মিল থাকবে। তো এটাকে আমাদের মূলত ব্যাংক ব্যালেন্সটা সংশোধন করতে হবে। তো এটা মূলত দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্কে। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক ব্যালেন্সও দেওয়া থাকবে, সেটা আমরা এখানে লিখব। আর নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স দেওয়া থাকবে, সেটা আমরা ডান পাশে, এটা বাম পাশে আর এটা ডান পাশে লিখব। আচ্ছা, তো নিচে কিছু আইটেম দেওয়া থাকবে যেগুলার কারণে মূলত আমাদের এই দুই ব্যালেন্সের মধ্যে গড়মিল দেখা গিয়েছে। তো এই আইটেমগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করতে হবে এবং কিছু জিনিস আছে যেগুলো বিয়োগ করতে হবে। তো ব্যালেন্সের সাথে যোগ, সর্বমোট যোগগুলা আবার যোগ দিয়ে বিয়োগের যোগফলটা বাদ দিয়ে যেটা বের হবে সেটা হলো সংশোধিত ব্যাংক ব্যালেন্স। ঠিক নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্সের সাথে কিছু জিনিস যোগ করতে হবে এবং কিছু জিনিস বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা বের হবে সেটা হলো সংশোধিত ব্যাংক ব্যালেন্স। জাস্ট ছক এটাই। এবং অঙ্কটা শেষে হলো কিনা সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, কারণ সংশোধিত ব্যাংক ব্যালেন্স এ পাশেরটা অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে একই হবে। যদি বাম পাশে এবং ডান পাশে একই হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আর যদি একই না হয় তাহলে বুঝবো যে আমাদের অঙ্কের সমস্যা আছে। এখন কোন কোন আইটেমগুলো এই পাশে যোগ হবে এবং কোন কোন আইটেমগুলো নগদান বইয়ের সাথে যোগ বা বিয়োগ হবে সেগুলো আমরা এখন নিচে আলোচনা করব। আচ্ছা, যোগ। মধ্যবর্তীকালীন আমানত। মধ্যবর্তীকালীন আমানত আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। যে বলা আছে 1 নম্বরে, ব্যাংকে জমা 1000 টাকার চেক স্টেটমেন্টে দেখানো হয় নাই। অর্থাৎ ব্যাংকে যদি আমরা কোনো টাকা জমা করি তাহলে কিন্তু নগদান বইয়ে যখনই আমরা কোনো টাকা জমা করব তখন নগদান বইয়ে কিন্তু যোগ করা হয়ে গেছে। আমরা ধরে নিছি যেহেতু ব্যাংকে টাকা জমা করছি, সো নগদান বই আমরা যোগ করে ফেলছি। কিন্তু ব্যাংক স্টেটমেন্টে যেহেতু এখনো টাকা দেখানো হয় নাই, তো তারা কিন্তু যোগ করেনি। হ্যাঁ, তো এই যোগ না করার কারণে কি হয়ে গেছে, এই পাশে বেশি হয়ে গেছে, এই পাশে কম হয়ে গেছে। সো যেই টাকাটা আমরা যোগ করি নাই এটা হলো মধ্যবর্তীকালীন আমানত, এটাকে আমাদের যোগে দেখাইতে হবে। আচ্ছা, নেক্সটে হলো যে 30শে এপ্রিল 2024 তারিখে জমাকৃত চেক 1 মে তারিখে ব্যাংক কর্তৃক আদায়। অর্থাৎ এখানে যে তারিখ দেওয়া থাকবে সেটা সাধারণত 1 মাসের হয়। হ্যাঁ, 1 মাসের 30শে এপ্রিলের মধ্যে হতে পারে, তো 1 মাসের হয়। তো এখানে বলা আছে যে 30শে এপ্রিলের মধ্যে জমাকৃত চেক, অর্থাৎ চেকটা জমা হয়েছে 30শে এপ্রিল, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে 1 মে, অর্থাৎ এপ্রিল মাসে না হয়ে মে মাসে হয়ে গেছে। কিন্তু আমাদের হিসাবটা ক্লোজ হয়ে যাবে 30শে এপ্রিলের মধ্যে আমরা যে বিবরণটা প্রস্তুত করব। তো যখনই চেকটা জমা হয়ে গেছে সেখানে কিন্তু নগদান বই আমাদের অলরেডি যোগ করা হয়ে গেছে। আমরা ধরে নিছি যে ব্যাংকে আমাদের টাকা তো বাড়বেই আমাদের হিসাবে,
তো নগদান বইয়ে কিন্তু যোগ করা হয়ে গেছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কিন্তু যোগ করা হয় নাই, যেহেতু আদায় করছে 30শে এপ্রিল, মানে সরি 1লা মে। তো এখন আমাদের কাজ কি, যে এই টাকাটা, যে টাকাটা আমরা জমা করছি আদায় হয়নি, এটা আমাদের এখন জমা হিসেবে দেখাইতে হবে। যেহেতু ব্যাংক এখনো জমা হিসেবে দেখায়নি, সেজন্য এখানে যোগ করতে হবে। সাধারণত এই দুটাই যোগ হয়। এবার বিয়োগ। বিয়োগগুলো কি কি? অপরিশোধিত চেক, অর্থাৎ আমরা চেক ইস্যু করছি, হয়তো বলছি যে ব্যাংকে কোনো পাওনাদার বরাবর বা প্রদেয় বিল যেটা ব্যাংক দিয়ে দিবে, আমরা চেক ইস্যু করছি, কিন্তু ব্যাংক এখনো সেটা পরিশোধ করে নাই, অর্থাৎ ব্যাংকে ভাঙানো হয় নাই হতে পারে, ব্যাংকে উপস্থাপন না করা হইতে পারে। তো ব্যাংক কোনো কারণে সেটা পরিশোধ করে নাই, কিন্তু আমরা কিন্তু ইস্যু করার সাথে সাথে এই পাশে বাদ দিয়ে দিছি। তো বাদ দেওয়ার কারণে আমাদের টাকা কিন্তু কমে গেছে, কিন্তু ব্যাংক যেহেতু ইস্যু এখনো অপরিশোধিত আছে ব্যাংকে, সো তারা যেহেতু পরিশোধ করে নাই, তারা কিন্তু বাদ দেয় নাই। এজন্য এই অপরিশোধিত চেকের টাকাটা আমাদের ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক ব্যালেন্স থেকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, ব্যাংকের ভুল। কিছু কিছু ভুলের কারণে হিসাবে গরমিল দেখা দিতে পারে। সেক্ষেত্রে হলো ঐশী কোম্পানি কর্তৃক, একটা উদাহরণ দিলেই আমরা বুঝবো যে ঐশী কোম্পানি কর্তৃক ইস্যুকৃত 2000 টাকা চেক ব্যাংক ভুলক্রমে শেলি অ্যান্ড কোং এর হিসাবে চার্জ করেছে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এই অঙ্কটার কোম্পানির নাম হচ্ছে ঐশী কোম্পানি। এই অংশটা প্রতিষ্ঠানের নাম হলো ঐশী কোম্পানি। এখন কি হয়েছে, যে ব্যাংক ঐশী কোম্পানির চেকটা, ইস্যুকৃত চেকটা ভুলক্রমে 2000 টাকার চেক ব্যাংক ভুলক্রমে শেলি কোং এর হিসাবে চার্জ করেছে। অর্থাৎ টাকাটা পরিশোধ করবে কিন্তু ঐশী কোম্পানির থেকে, কিন্তু ব্যাংক কী করছে? শেলি কোম্পানির থেকে বাদ দিয়ে দিছে। সো এখানে কিন্তু আমাদের, যেহেতু অঙ্কটা আমরা ঐশী কোম্পানি করতেছি, তো এখানে কিন্তু ঐশী কোম্পানি থেকে ব্যাংক টাকা বাদ দিয়ে দেয়নি। আর আমরা কিন্তু যেহেতু টাকা পরিশোধ করছে বা ইস্যু করছে, আমরা বাদ দিয়ে দিব। কিন্তু ব্যাংক যেহেতু আলাদা, অর্থাৎ আমরা না দিলেও ব্যাংক যেহেতু আলাদা একজন গ্রাহকের ইস্যুকৃত চেকটা অন্য একজন গ্রাহককে দিয়ে দিছে, সো ব্যাংকের এটা ভুল। তো এই জন্য ব্যাংক কী করবে? এখন সংশোধন করবে। সংশোধন কি? যে টাকাটা বাদ দেওয়ার কথা ছিল, এই টাকাটা এখন 2000 টাকা আমাদের এখান থেকে বাদ দিতে হবে। সাধারণত ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক ব্যালেন্সের সাথে এই জিনিসগুলো যোগ বা বিয়োগ হয়। এবার আমরা দেখব যে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্সের সাথে কোন কোন আইটেমগুলো যোগ হয় এবং কোন কোন আইটেমগুলো বিয়োগ হয়। আচ্ছা, নগদান বই ব্যাংক ব্যালেন্সে কোন কোন জিনিসগুলো যোগ হয়? শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিটকৃত আইটেম। আচ্ছা, ক্রেডিটকৃত আইটেম বলতে এখানে ক্রেডিট মেমোরেন্ডাম, যেটা ব্যাংক আমানতকারী হিসাবে টাকার পরিমাণকে বৃদ্ধি করে, কোনো বৃদ্ধির পরিমাণকে প্রকাশ করে, এটা হলো ক্রেডিট মেমোরেন্ডাম। আমরা উদাহরণ এন্ট্রিগুলো দেখলেই বুঝতে পারবো। যে প্রাপ্য নোট আদায় 1000 টাকা, পরেরটা না পড়ি, পরেরটা পরে বলতেছি। এটা যদি বলি যে প্রাপ্য নোট আদায় 1000 টাকা, অর্থাৎ কোনো গ্রাহকের বা দেনাদার নিকট থেকে যদি ব্যাংক প্রাপ্য নোট আদায় করে, তাহলে কি করবে? ব্যাংকের হিসাবে টাকা বেড়ে যাবে। কিন্তু নগদান বইয়ে যেহেতু লেখা হবে না বা আমরা জানি না, এজন্য আমরা না লিখতে পারি। তো কি করতে হবে? এখন ওই টাকাটা ব্যাংক যোগ করে দিছে, তো আমাদেরকেও এখন যোগ করতে হবে। এবং সাথে 50 টাকা সুদ পাওয়া গেছে। সুদটাও কিন্তু আমাদের ব্যাংক জমার পরিমাণকে বৃদ্ধি করবে। হ্যাঁ, এবং ব্যাংক আদায় খরচ বাবদ 15 টাকা কর্তন করেছে। আচ্ছা, এখানে আমাদের ব্যাংক 1000 টাকা এবং 50, মোট 1050 টাকা কিন্তু যোগ করছে। আবার এই যে ব্যাংক এই কাজটা করছে, আমাদের হয়ে এই সার্ভিসটা দিছে, সেজন্য 15 টাকা তারা কেটে নিছে। তো 1050 যোগ 15 বিয়োগ যোগ 50 বিয়োগ 15 সমান হচ্ছে 1035 টাকা, অর্থাৎ 1035 টাকা আমাদের হিসাবে কিন্তু ব্যাংক যোগ করছে, কিন্তু আমরা এখনো সেটা করি নাই। এজন্য নগদান বই 1035 টাকা যোগ করতে হবে। আচ্ছা, চেক জমা হয়েছে। নেক্সটে হলো চেক জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। যখন কোনো চেক আমাদের হিসাবে জমা হবে, ব্যাংক কিন্তু সেটা যোগ করেই দিবে। কিন্তু আমরা যেহেতু এখন এখানে বলেই দিছি, খুবই সহজ এটা, যে নগদান বইতে লেখা হয়নি। এখন কি করতে হবে? শুধু নগদান বইয়ে লিখতে হবে। যেহেতু ব্যাংক যোগ করছে, আমাদের এখন যোগ করতে হবে। এটা অনেক সহজ। আচ্ছা, ইস্যুকৃত চেক নগদান বইয়ে 2 বার ক্রেডিট করা হয়েছে।
আচ্ছা, আমরা একটা চেক ইস্যু করছি নগদান বইয়ে, কিন্তু ক্রেডিট করছি কয়বার? ২ বার। কিন্তু ব্যাংক তো আর ২ বার ক্রেডিট করবে না। ব্যাংক তো একবারই ক্রেডিট করবে। কিন্তু আমরা ২ বার ক্রেডিট করে ফেলছি। এজন্য কি করতে হবে? আমরা মনে করেন যে আমরা যদি ৳১,০০০ চেক ২ বার ক্রেডিট করি, তাহলে আমাদের হিসাব থেকে কয় হাজার টাকা কমে গেছে? ৳২,০০০। কিন্তু ব্যাংকের ওখান থেকে কিন্তু ৳১,০০০ কমছে। সো আমাদের এই ৳১,০০০ যে আমরা বেশি ক্রেডিট করে ফেলছি, এটা এখন আমরা যোগ করে দিব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হলো নগদান বইয়ে অতিরিক্ত ক্রেডিটকৃত টাকা। নগদান বই অতিরিক্ত ক্রেডিটকৃত টাকা। এই ২ টা প্রায় সেম, একই। হ্যাঁ? নগদান বইয়ে অতিরিক্ত ক্রেডিটকৃত টাকা। আচ্ছা, নেক্সটে হলো ভুলসমূহ। আরও কিছু ভুলের কারণে এটা হয় যে ১,০০১ নম্বর চেকে ৳২৫০০ পরিশোধ করা হয়েছে। একটা চেকের নম্বর হচ্ছে ১,০০১, যেটা থেকে ৳২৫০০ পরিশোধ করা হয়েছে। ব্যাংক ৳২৫০০ পরিশোধ করছে, কিন্তু নগদান বই ৳৩,০০০ ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, এখানে দেখা যায় যে আমাদের কাছে পাইতো ২৫০০, আমাদের কাছে পাইতো ৳২৫০০, কিন্তু নগদান বই আমরা বাদ দিচ্ছি কত? ৩,০০০। ব্যাংক যেহেতু ৳২৫০০ পরিশোধ করছে, তারা ৳২৫০০কেই বাদ দিচ্ছে। ৳২৫০০কেই বাদ দিছি। কিন্তু আমরা বাদ দিছি কত? ৳৩,০০০। তো আমাদের বই অনুযায়ী কিন্তু ৳৫০০ বেশি বাদ দেওয়া হয়ে গেছে। তো ব্যাংকের সাথে কিন্তু মেলার কথা না। হ্যাঁ? তারা ৳৫০০ কম বাদ দিছে, আর আমরা ৳৫০০ বেশি বাদ দিছি। তো আমরা অতিরিক্ত যে টাকাটা বাদ দিছি, সেটা এখন আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। সাধারণত এই আইটেমগুলাই যোগ হয়। এবার আসি আমরা বিয়োগ। কোন জিনিসগুলো আমাদের নগদান বই ব্যালেন্স থেকে বাদ যায় ব্যাংক স্টেটমেন্টের? শুধু ব্যাংক স্টেটমেন্টে ডেবিটকৃত আইটেম, অর্থাৎ এটা ডেবিট মেমোরেন্ডাম, যেটা গ্রাহকের বিভিন্ন কর্তন বা আমানত কমানোকে নির্দেশ করে। আচ্ছা, এখানে কিছু উদাহরণ আছে যে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ৳১০০ কর্তন করেছে। ব্যাংক, যেটা আমরা একটু আগে বিয়োগ করে দিছিলাম ওইখানে, যে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ, অর্থাৎ আমাদেরকে সেবা প্রদানের বিপরীতে বা কোনো কারণে ব্যাংক যদি কোনো টাকা খরচ দেখায় আমাদের হিসাবে, তো সেটা কিন্তু ব্যাংক কেটে নিবে। সো আমাদের ওখান থেকে কিন্তু টাকা কমে গেছে, কিন্তু আমরা নগদান বইয়ে এখনও সেটা নিয়ে আসি নাই বলেই তো এখানে আছে, তাই না? তো এই ৳১০০ কি করতে হবে? আমাদেরকে এখন বাদ দিতে হবে। অপর্যাপ্ত তহবিলের জন্য দেনাদারের নিকট চেক ফেরত। আচ্ছা, কোনো দেনাদার আমাদেরকে, যাদের কাছে আমরা টাকা পাইতাম, তারা আমাদেরকে চেক দিছে, ব্যাংকে জমা দিছে, কিন্তু দেখা গেছে যে যে পরিমাণ টাকা তাদের হিসাবে থাকা দরকার ছিল বা আমরা পাইতাম, সে পরিমাণ টাকা তার হিসাবে ব্যাংকে নাই। এখন ব্যাংক কী করছে? ব্যাংক চেকটা ফেরত দিয়ে দিছে। তাহলে ব্যাংক কিন্তু টাকা কমায় দিয়ে দিছে। ব্যাংক যত টাকাই হয়, মনে করেন যে ২,০০০ বা ১,০০০ হতে পারে, তো ব্যাংক কিন্তু আমাদের হিসাব থেকে টাকাটা যেহেতু ফেরত দিয়ে দিছে, কমায় দিছে, কিন্তু আমরা এখনো সেটা করি নাই। এজন্য কি করতে হবে? যে পরিমাণ টাকা চেকের টাকা থাকবে, সেটা আমাদেরকে বাদ দিতে হবে। এবার ইস্যুকৃত চেক নগদান বইয়ে ক্রেডিট করা হয় নাই। একটা চেক আমরা ইস্যু করছি, নগদান বই এখনো ক্রেডিটই করি নাই। অর্থাৎ যখনই চেকটা ইস্যু করা হয়েছে, ব্যাংক কিন্তু আমাদের হিসাব থেকে যেহেতু টাকা পরিশোধ করবে, সেটা বাদ দিয়ে দিছে, কিন্তু নগদান বইয়ে ক্রেডিট করা হয় নাই। তাহলে নগদান বইয়ে টাকা কমে নাই। এজন্য এখন নগদান বই থেকে সেই টাকাটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। জমাকৃত চেক নগদান বইয়ে ২ বার ডেবিট করা হয়েছে। সেটা আগের একটা আইটেমের মতো। ওখানে ২ বার ক্রেডিট করা হয়েছিল, এখানে ২ বার ডেবিট করা হয়েছে। অর্থাৎ একটা চেক জমা দিছে, তো ব্যাংক কিন্তু মনে করেন যে ৳১,০০০ যদি চেক জমা দেয়, তো ব্যাংক কিন্তু একবারই ডেবিট করবে। কিন্তু আমরা করছি কয়বার? ২ বার। তাহলে যদি ৳১,০০০ ২ বার ডেবিট করি, ৳১,০০০ যদি ২ বার ডেবিট করি, তাহলে আমাদের কিন্তু ব্যাংকের চেয়ে ৳১,০০০ আমাদের হিসাবে বেশি হয়ে গেছে। তো এই বেশি যে ডেবিট করছি, এই টাকাটা এখন আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে আমাদের বই থেকে। আচ্ছা, নগদান বইয়ে অতিরিক্ত ডেবিটকৃত টাকা, এই দুটো একই। আচ্ছা, এবার কিছু ভুল আছে, যেটা আমাদের দ্বারা হয়, যে কোনো কোম্পানির রেজিস্টারে ৳২১০০ পরিবর্তে ৳১,০০০ লেখা হয়েছে। কোনো কোম্পানির রেজিস্টারে ৳২১০০ পরিবর্তে ৳১,০০০ লেখা হয়েছে। লেখার প্রয়োজন ছিল ৳২১০০, কিন্তু লিখছে কত? ৳১,০০০। তো যে টাকাটা আমরা কম লিখছি, এই টাকাটাকে এখন কী করতে হবে? যোগ করে দিতে হবে। আচ্ছা, এটাই ছিল মূলত আমাদের
ব্যাংক সমন্বয় বিবরণীর উভয়জের পদ্ধতির অঙ্ক। আশা করি এখান থেকে করলে বা প্র্যাকটিস করলে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।